সিটিটা কোয়াইট উন্মুক্ত হয়ে গিয়েছে, এবং যে সমস্ত জায়গায় ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইনিশিয়েট হয়েছিল সেই সমস্ত জায়গায়ই আমরা দেখেছি যে এই ধরনের শহর গড়ে উঠেছে। যেই শহরগুলো ক্লোজড না, সেই শহরগুলো হচ্ছে উন্মুক্ত টাইপের শহর। এবং সেই শহর গড়ে ওঠার পেছনে আমরা যে সমস্ত ফ্যাক্টরস গুলো দেখেছি, সেই ফ্যাক্টরস গুলোর কথা আমরা এই জায়গাতে আলোচনা করব, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কোন গ্রোথ প্রসেসে এই সিটিগুলো ডেভেলপ করেছে সেটা আমরা আলোচনা করবো এই জায়গাতে। এখন আমি তো আজকে তোমাদের 10টার সময় একটু আমাদের ডিপার্টমেন্টে যেতে হবে। আমার থিসিস স্টুডেন্ট আছে, ওদের সাথে আমার বসার কথা আজকে, কারণ ওরা এইমাত্র কিছুদিন আগে ওদের মাস্টার্স এর পরীক্ষা শেষ করেছে, এখন ওদের থিসিসের কাজ শুরু করবে। তো এই কারণে আমি তোমাদের একটা সেশনে যতটুকু সম্ভব পারি আমি তোমাদেরকে আজকে শেষ করব। সুতরাং আমি চেষ্টা করবো একটু দ্রুত বলার জন্য, কিন্তু তোমাদের যে দায়িত্বটা হবে সেটা হচ্ছে যে ক্লাস নোট নেওয়া। তা না হলে কিন্তু পরীক্ষার মধ্যে দেখবা যে বইয়ের সাথে এগুলোর অনেকগুলোই মিলবে না, কিছু পয়েন্ট মিলবে, কিছু পয়েন্ট মিলবে না, কারণ আমি দুইটা তিনটা লিটারেচার থেকে নিয়ে আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি। তো সেটা আমি তোমাদেরকে হয়তো পরে লিটারেচার দিতে পারবো, কিন্তু তোমাদের খাতার মধ্যে যদি একসাথে লেখা থাকে তাহলে সেটা তোমরা সুফল পাবে বেশি। আর কালকে আমি আরো একটা বই নতুন পেয়েছি আরবান জিওগ্রাফির, খুব ওয়ান্ডারফুল, 2020 সালের বই, নতুন বই। আমি যেই ইংল্যান্ডে যে জায়গাতে পড়াশোনা করতাম, আমার যেই সুপারভাইজার ছিল তারই লেখা একটা বই। তো সেটাও আমি তোমাদেরকে পরে দেওয়ার চেষ্টা করব। ওকে, আসো আমরা এইবার পড়াতে চলে যাই। তোমরা কিন্তু খুব সিরিয়াসলি নোট নিবে, তা না হলে কিন্তু পরীক্ষায় ভালো লিখতে পারবে না। আমি আবারও বলছি, এই কারণে যে অনেকেই তোমরা নোট করো না, উদাসীন থাকো, পরীক্ষার খাতায় সেই জিনিসের ছোঁয়া পাওয়া যায় না। ওকে, আমরা একটা মডেল দেখেছি যেটাকে আমরা বলেছি বার্জেসের মডেল। যেই মডেলে আমরা দেখতে পাই, এই মডেলগুলো নিয়ে আমাদের পরবর্তীতে আলোচনা আছে, কিন্তু এটা থেকে আমরা বুঝতে পারি যে একটা শহরের যে স্ট্রাকচার ইন্ডাস্ট্রিয়াল সিটিতে সেটা কিরকম ছিল এবং সেটা হওয়ার পেছনে কারণগুলো কি। আমরা আমরা সেই স্ট্রাকচারটা জানি যে সেই স্ট্রাকচারটা দেখতে কিরকম, কিন্তু সেটা হওয়ার পেছনের যেই ফ্যাক্টরস গুলো কাজ করেছে সেই ফ্যাক্টরস গুলো আমরা আজকে আলোচনা করব। এই জায়গাতে দুই ধরনের ফ্যাক্টর কাজ করেছে, যেটা জিওগ্রাফাররা, বিশেষ করে আরবান জিওগ্রাফার যেভাবে ইনভেস্টিগেশন করেছে এটাকে দুই ভাগে ভাগ করেছে। একটাকে বলেছে সেন্ট্রিপেটাল ফোর্সেস, আর একটাকে বলেছে সেন্ট্রিফিউগাল ফোর্সেস। এই তিন ভাগে ভাগ করেছে ফ্যাক্টরস গুলোকে। তো তিন ভাগে ভাগ করার পেছনে আমি তোমাদের দুটো ফোর্সেস এর কথা বলেছি, মাঝখানে আরেকটা ফোর্সেস কাজ করেছে যেটাকে বলা হয়েছে যে uprooting conditions of central cities. uprooting conditions of central cities. তোমরা খুব মনোযোগ সহকারে শোনো এবং এই তিনটা পয়েন্ট আগে খাতার মধ্যে লিখো। নাম্বার ওয়ান, সেন্ট্রিপেটাল ফোর্সেস। নাম্বার টু, সেন্ট্রিফিউগাল ফোর্সেস। এবং নাম্বার থ্রি, uprooting conditions of central areas. তিনটা পয়েন্ট লিখেছো সবাই, নাকি আমি আরেকবার বলবো? আচ্ছা, এখন তোমরা সাজাও, আমি যেহেতু পয়েন্টগুলো বলছি এখন তোমরা সাজাও। সেন্ট্রিপেটাল ফোর্সেস, তারপরে লেখো আপরুটিং কন্ডিশনস অফ সেন্ট্রাল এরিয়াস, এবং এর পরে লিখো সেন্ট্রিফিউগাল ফোর্সেস। অর্থাৎ এগুলো একটা শহরের ইন্টারনাল স্ট্রাকচার তৈরিতে এই ফোর্স গুলো কাজ করেছে। ইন্টারনাল স্ট্রাকচার তৈরি করার ক্ষেত্রে এই ফোর্স গুলো কাজ করেছে। লিখতে পেরেছো? স্যার 3 নাম্বারটা একটু আবার বলবেন প্লিজ। সেন্ট্রিফিউগাল ফোর্সেস, আমি এখন একটু একটু করে আলোচনা করব, তো তখনও তোমরা এটা লিখে নিতে পারবে।
3 নাম্বারটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্সেস। এখন যারা একটু ফিজিক্সে পড়াশোনা করে আসছে ইন্টারমিডিয়েটে তারা খুব ভালো বুঝতে পারবে। সেন্ট্রিপিটাল ফোর্স হচ্ছে, এটাকে বলা হয় কেন্দ্রাতিক শক্তি। অর্থাৎ যেই শক্তি কোনো কিছুকে কেন্দ্রের দিকে আকর্ষণ করে, যেই শক্তি কোনো কিছুকে কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এখন আমরা একটা আরবান সেন্টারের সেন্ট্রিপেটাল ফোর্স নিয়ে আলোচনা করছি। এই জায়গাতে তোমাদের মনে রাখতে হবে যে কোন ফোর্স বা কোন ফ্যাক্টর বা কোন শক্তি এই সেন্ট্রিপেটাল ফোর্স হিসেবে আলোচনা করা মানে সেন্ট্রিপেটাল ফোর্স হিসেবে কাজ করেছে। একটু খেয়াল করে দেখো, আমরা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের যে শহরগুলো তার ইন্টারনাল স্ট্রাকচারের এক্সাম্পল নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে খেয়াল করে দেখো তখন একটা ইন্ডাস্ট্রি যে জায়গাতে হয়েছে, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, সেটা হোক এগ্রি বেসড অথবা শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং কে কেন্দ্র করেই, সেই রকম ইন্ডাস্ট্রি বাইরের থেকে মানুষকে পুল করে ভিতরের দিকে নিয়ে আসছে। তাহলে প্রথমে হচ্ছে যে কোনো একটা জায়গার ফিজিক্যাল কন্ডিশন, যেটাকে আমরা বলি সাইট ফোর্স, সাইট ফোর্স অর্থাৎ একটা স্পেসের যে ফোর্স, একটা একটা জিওগ্রাফিক্যাল লোকেশনের যেই ফোর্স, সেই ফোর্সটাই এই জায়গাতে প্রাইমেট ফোর্স হিসেবে কাজ করে। তো এটাকে আমরা বলি সাইট ফোর্স। যেমন ঢাকা শহরের একটা সাইট ফোর্স আছে, যেই ফোর্স পুরো বাংলাদেশের সমস্ত শহরগুলোর চাইতে সর্বাপেক্ষা স্ট্রং ফোর্স। যে ঢাকা শহর এরকম একটা লোকেশনে, যে জায়গাতে এখন সর্বাধিক বিজনেস সম্ভব, সর্বাধিক সেকেন্ডারি টাইপ অফ অ্যাক্টিভিটিস সম্ভব, সর্বাধিক তোমার টার্সিয়ারি অ্যাক্টিভিটিস এই জায়গাটার মধ্যে হয়। ফলে তার একটা সাইট ফোর্স ছিল আগের থেকেই। একেবারে তুমি যদি বলো যে হিস্ট্রিক্যালি এই ফোর্সটা এই জায়গাতে ছিল, কেন আমরা এই মুহূর্তের যেই ফোর্স, সেই ফোর্সটাকে কল্পনা না করে আমরা ঢাকা শহরের প্রিভিয়াস যদি সাইট ফোর্সের কথা চিন্তা করি, তাহলে এটা একটা সাংঘাতিক ভালো লোকেশনে ছিল। তোমরা চিন্তা করে দেখো, সেই সময় একেবারে মিডল্যান্ডে পুরো বাংলাদেশের মাঝামাঝিতে, এবং তার যোগাযোগ এবং যাতায়াত ব্যবস্থা বিশেষ করে বুড়িগঙ্গা নদীর তীরে হওয়াতে এই জায়গাতে খুব ভালো একটা মার্কেট ফোর্সও কাজ করেছে। ফলে শুধুমাত্র বাংলাদেশের মানুষ না, যারা বাইরে থেকেও এই জায়গাতে বাণিজ্য করতে এসেছে, তারাও মনে করেছে যে এইটা একটা খুব সমৃদ্ধ জায়গা হবে, যে জায়গাটার একটা কি আছে, একটা অ্যাট্রাকশন আছে। এবং এটা মোটামুটি আমাদের বাংলাদেশ এমনিতেই সি লেভেল থেকে খুব বেশি উঁচুতে না, কিন্তু ঢাকা শহরের অবস্থানটা সি লেভেল থেকে কিছুটা মানে কিছুটা উঁচুতে অবস্থিত। যে জায়গাতে মানে আমরা যেটা দেখি যে অন্যান্য যে সমস্ত জায়গাগুলো আছে, যেমন এর মধ্যে কতগুলো শহর আছে আমাদের, যে জায়গাতে বাৎসরিক বন্যা হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু ঢাকা শহরের সেইটা কিছুটা হলেও কম। এবং ঢাকা শহরের অ্যাটলিস্ট 30-40% ল্যান্ড হচ্ছে তোমার সি লেভেল থেকে প্রায় 12 থেকে 14 মিটার উপরে। সো আমি তোমাদেরকে টোপোগ্রাফি বুঝাতে চাচ্ছি না, কিন্তু আমি বুঝাতে চাচ্ছি যে একটা এরিয়ার কি, একটা এরিয়ার সাইট ফোর্স আছে, একটা এরিয়ার সাইট ফোর্স আছে। হ্যাঁ জেসমিন বলো, আমি লেকচারে আছি, বলো। হ্যাঁ হ্যাঁ, আজকে আসবে তোমরা 11:30 থেকে 12টার মধ্যে আসবে। ওকে। ওকে, তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স হচ্ছে এমন ফোর্স, যেই ফোর্স গুলো তোমার মানুষ এবং মানুষের ইকোনমিক অ্যাক্টিভিটিসকে একটা শহরের কেন্দ্রে আকর্ষণ করে। এখন আমি কেন বলছি যে তোমরা যারা ফিজিক্স পড়ে আসছো তারা সহজে বুঝবে, কারণ ফিজিক্সে আমরা সেন্ট্রিফিউগাল এবং সেন্ট্রিপিটাল ফোর্স পড়ে আসছি, এবং সেটা কিন্তু আমরা দেখেছি যে কোনো একটা ফোর্স যেটা কি করে, মানে ম্যাটেরিয়ালস কে কেন্দ্রের দিকে আকর্ষণ করে, সেই ফোর্সটাকেই আমরা সেন্ট্রিপিটাল ফোর্স বলি। সেটাকে এখন তুমি একটা শহরের
গড়ে ওঠার পিছনে সেই ফোর্সটাকে তোমাকে দেখতে হবে এইভাবে যে এই জায়গাতেও কিছু ফোর্স কাজ করে, যে ফোর্স গুলো তোমার কি করে, মানুষ এবং তার ইকোনমিক অ্যাক্টিভিটিসকে শহরের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। তো এটাকে আমরা বলছি সেন্ট্রিপেটাল ফোর্স। ওকে, এখন আমরা আলোচনা করব তোমার সেন্ট্রিফিউগাল ফোর্স নিয়ে। ঠিক আবারও বলছি যে আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স দেখেছি কি, যে কেন্দ্র থেকে বাইরের দিকেও একটা ফোর্স কাজ করে, যেটা একটা বস্তুকে কেন্দ্র থেকে বাইরের দিকে নিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। ঠিক একইভাবে একটা শহরে যখন সেন্ট্রিপেটাল ফোর্স কাজ করে, তার পরবর্তী সময় থেকে কিছু ফোর্স তোমার মানুষ এবং মানুষের ইকোনমিক অ্যাক্টিভিটিসকে বাইরের দিকে নিয়ে যাওয়ার প্রবণতা দেখায় বা চেষ্টা করে। সেই ফোর্সগুলোকে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স। এবং এই সেন্ট্রিপেটাল এবং সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করার মাঝখানে এক ধরনের ফোর্স কাজ করে যেটাকে বলা হয় আপরুটিং কন্ডিশনস, আপরুটিং কন্ডিশনস অফ সেন্ট্রাল এরিয়াস। তাহলে আমরা একটা শহরের ইন্টারনাল স্ট্রাকচার গড়ে ওঠার পিছনে আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল সিটির দিকে খেয়াল করি, তাহলে সেই জায়গাতে দেখা গেছে যে ইন্ডাস্ট্রি হচ্ছে একটা ফ্যাক্টর যেটাকে কেন্দ্র করে মানুষ এবং মানুষের ইকোনমিক অ্যাক্টিভিটিস, ওইটাই একটা ইকোনমিক অ্যাক্টিভিটিস। ফলে ওই ইকোনমিক অ্যাক্টিভিটিস কি করেছে, মানুষকে অ্যাট্রাক্ট করেছে, কেন্দ্রের দিকে আকর্ষণ করেছে, সেই জায়গাতে বসবাস করতে হেল্প করেছে। ফলে এটাকে আমরা ধরে নিচ্ছি যে একটা শহর গড়ে ওঠার পিছনের মূল কারণ বা মূল চালিকা শক্তি সেই সময়ে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের কারণে, বা ওই সময়টাতে ইন্ডাস্ট্রি ছিল একটা বড় ফ্যাক্টর। কিন্তু আমরা এই মুহূর্তেও দেখছি যে ইন্ডাস্ট্রির কারণে অনেক মানুষ, বিশেষ করে যদি আমরা বাংলাদেশের এক্সাম্পল দেখি, ঢাকা শহর সহ অন্যান্য মেট্রোপলিটন শহরে অনেক মানুষ বাইরের থেকে কেন্দ্রের দিকে আকর্ষিত হয় এই তোমার গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে চাকরি করার কারণে। এবং এই জায়গাতে একটা জেন্ডার বায়াস আছে। আমরা দেখেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে উইমেন লেবার ফোর্স দেখা গেছে যে শহরের দিকে আসছে প্রত্যন্ত গ্রাম থেকে, এবং সেটা এখন আমাদের মতো যে শহরগুলো আছে সেই শহরগুলোর অনেকগুলো ফোর্সের মধ্যে একটা ফোর্স, কিন্তু এই জায়গাতে অন্যান্য ফোর্সও কাজ করে। যেমন ঢাকা শহরে একটা পরিসংখ্যান বলে যে প্রতিদিন প্রায় 1500 থেকে 1600, অনেকে বলে 2000 বা 2000-এর উপরে তোমার শ্রমিক বাইরের থেকে মাইগ্রেট করে চলে আসছে। এটা কিন্তু কমিউটার না, যারা একেবারে মাইগ্রেট করে চলে আসছে শহরের ভিতরে, যেমন যাদেরকে বলা হয় পার্মানেন্ট মাইগ্রেন্ট, এরকম প্রতিদিন মাইগ্রেশন হচ্ছে। তো এটাকে বলা হয় যে 1000 থেকে 2000-এর মধ্যে ভ্যারি করে প্রতিদিন, যে কখনো একটু বেশি কখনো কম। তারা কিন্তু সবাই গার্মেন্টসে কাজ করার জন্য আসে না, তারা অনেকেই আসে যে ঢাকা শহরে যে কোনো ধরনের একটা ইকোনমিক অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত থাকতে এবং নিজের যে ডেইলি আর্নিংসটা সেটাকে ফুলফিল করার জন্য। তো এরকম অনেকগুলো ফ্যাক্টরস এই জায়গাতে কাজ করছে, শুধুমাত্র ইন্ডাস্ট্রিকে এই জায়গাতে মূল ফ্যাক্টর বা চালিকা শক্তি হিসেবে নেওয়া যাবে না। তবে হ্যাঁ, অনেকেই গার্মেন্টসে কাজ করার জন্য আসে। তাহলে আমি মনে হয় তোমাদেরকে বুঝাতে পারছি যে এই যে আমরা বলছি যে সেন্ট্রিপিটাল ফোর্সের সেই ফোর্স গুলো কি কি, আর সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে, আমি তোমাদেরকে প্রথমে বেসিস গুলো আলোচনা করব, পরে আমি প্রসেসের মধ্যে যাব। সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্সের পরবর্তী একটা ফোর্স, যে সময় একটা সিটি শুরু হলো এবং সেন্ট্রিপিটাল ফোর্সের কারণে মানুষ কেন্দ্রের দিকে আকর্ষিত হলো এবং কেন্দ্রের মধ্যে এক ধরনের কনজেশন ডেভেলপ করলো। এবং এই কনজেশন ডেভেলপ করার পরে ওই জায়গাতে দেখা যাচ্ছে যে কি, যে কিছু আপরুটিং কন্ডিশন এই জায়গাটার মধ্যে কাজ করে। আমি যেমন সেন্ট্রিপিটাল ফোর্সের একটা ফোর্স নিয়ে তোমাদেরকে কথা বলেছি, যেমন আমি বলেছি কি যে সাইড ফোর্স, আর
আপরুটিং কন্ডিশনের একটা কন্ডিশন নিয়ে আমি তোমাদের কাছে আলোচনা মানে বললাম, যেটাকে আমি বলছি কনজেশন। কনজেশন ইন টার্মস অফ এভরিথিং, কনজেশন অফ পপুলেশন, congestion of transportation, congestion of economic activities, congestion of light manufacturing industries ইত্যাদি ইত্যাদি। ফলে ইনার সিটিতে একটা কনজেশন ডেভেলপ করে এবং সেই জায়গাতে অনেক মানুষই এই কনজেশনের ফলে থাকতে চায় না। যারা অ্যাফোর্ড করতে পারে তারা কি করে, তারা ওই সেন্টারের বাইরের দিকে চলে আসতে চায়। ফলে বাইরের দিকে কিছু সেন্ট্রিপিটাল ফোর্স তখন তৈরি হয়। সেই ফোর্স যদি না থাকে তাহলে মানুষ সেন্টারের মধ্যেই বসবাস করতে চায় এবং থাকতে বাধ্য হয়। কিন্তু যদি সেন্ট্রিফিউগাল ফোর্স যদি কাজ করতে পারে বা সেন্ট্রিফিউগাল ফোর্স যদি থাকে, তাহলে মানুষ কেন্দ্রের বাইরের দিকে চলে আসে। যেমন তোমরা খেয়াল করে দেখো যে 400 বছর আগের ঢাকা শহর কিন্তু সদরঘাট ভিত্তিক ছিল। এই ঢাকা শহর এখন কিন্তু অনেক দূর পর্যন্ত গড়িয়েছে। তাহলে সেই জায়গাতে আমরা অবশ্যই বুঝতে পারছি যে কি, যে এই জায়গাতে কিছু সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করেছে। অবশ্যই এই জায়গাতে আমরা যেটা দেখছি যে মাঝখানে আপরুটিং কন্ডিশনস কাজ করেছে এবং এখনো করছে এবং এটা করবে, যেহেতু আরবান এরিয়া একটা ডাইনামিক এন্টিটি, এটা করতেই থাকবে অনবরত। কিন্তু তোমরা খেয়াল করে দেখো এই সেন্ট্রিফিউগাল ফোর্স গুলো কি কি। এই সেন্ট্রিফিউগাল ফোর্স গুলো হচ্ছে যখন একটা শহর শুরু হয় তখন তার কেন্দ্রে আস্তে আস্তে কনজেশন ডেভেলপ করে এবং এই কনজেশনকে এড়ানোর জন্য মানুষ বাইরের দিকে চলে যেতে চায়। তাহলে বাইরের দিকে যদি চলে যেতে চায় তাহলে তার সবচেয়ে বড় অ্যাট্রাকশন কি হবে? বড় অ্যাট্রাকশন হবে যে কনজেশন ফ্রি এরিয়া, গুড এনভায়রনমেন্ট, ঠিক আছে, হেলদি এনভায়রনমেন্টাল পলিউশন ফ্রি ল্যান্ডমার্ক। তো এই সমস্ত জিনিসগুলো দেখা যায় যে শহরের বাইরে যখন থাকবে তখন সেই জায়গার ওই অবস্থাকে বলা হয় তোমার সেন্ট্রিফিউগাল ফোর্সেস। তখন যদি এই সেন্ট্রিফিউগাল ফোর্সেস বাইরে কাজ করতে পারে তখন মানুষ কি করে, মাইগ্রেট করে শহরের মধ্য থেকে বাইরের দিকে চলে যায়। তখন এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কি হয়, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা শহর ডেভেলপ করতে শুরু করে, একটা শহর এক্সপান্ড করতে শুরু করে। তোমাদেরকে এক্সাম্পল হিসেবে আমি বলেছি যে আমাদের পুরনো ঢাকা যখন এটা সদরঘাট ভিত্তিক ঢাকা ছিল তখন তার এরিয়া ছিল 2.5 স্কয়ার কিলোমিটার। আজকে এই প্রসেস গুলো চলতে 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 ঢাকা শহরের এখন শুধুমাত্র আরবান এরিয়ার সাইজ প্রায় দাঁড়িয়েছে নিয়ারলি 500 স্কয়ার কিলোমিটার। এবং ঢাকা শহরের যেই পরিধি যেটাকে আমরা বলি সিটি, সেই সিটি এখন 1528 স্কয়ার কিলোমিটার, যেটাকে আমরা বলি রাজুকের বাউন্ডারি। তাহলে দেখো যে এত ছোট একটা শহর 400 বছরের ব্যবধানে আজকে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। তাহলে এই যে আমরা প্রসেস বলছি সেই প্রসেসটা হচ্ছে একটা শহরের ইন্টারনাল স্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে তার এক্সপানশন পর্যন্ত। তাহলে এগুলোকে আমরা যখন থিওরির মধ্যে সেট করব তখন এই জায়গাতে কতগুলো প্রসেস আমরা দেখব, যেই প্রসেসগুলোকে বলা হয় একটা আরবান এরিয়ার গ্রোথ প্রসেসেস। একটা আরবান এরিয়ার গ্রোথ প্রসেসেস, এটা আমাদের পরবর্তী যে লেকচার সেই পরবর্তী লেকচারের মধ্যে থাকবে, কিন্তু আজকে আমরা শুধুমাত্র ফ্যাক্টরস গুলো নিয়ে আলোচনা করছি। এই ফ্যাক্টরস গুলোকে মূলত আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। আমি আবারও বলছি, তোমরা মনোযোগ সহকারে শোনো এবং মেলানোর চেষ্টা করো, কারণ এগুলো ব্রেন দিয়ে বুঝতে হবে, এটা মুখস্থ করার কোনো বিষয়ই না। প্রথম ফোর্সেস হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্সেস, যেই ফোর্স একটা শহরের কেন্দ্রে মানুষ সহ তার ইকোনমিক অ্যাক্টিভিটিসকে কি করে, আকর্ষণ করে। এই ফোর্স গুলোকে মূলত কয়েকটা ভাগে ভাগ করা হয়। আমি তোমাদের একটা ফোর্সের কথা বলেছি, যেটাকে বলেছি
সাইট ফোর্স। এরপরে আমরা বলেছি যে যখন কেন্দ্রে মানুষ আকর্ষিত হলো, কোনো একটা সময়ে গিয়ে কেন্দ্রের মধ্যে একটা কনজেশন ডেভেলপ করে, এবং এই কনজেশনের ফলে অনেক মানুষই যারা অ্যাফোর্ড করতে পারে তারা সাধারণত সেন্টারে থাকতে চায় না, কারণ সেই জায়গাতে কনজেশনের ফলে অনেক ধরনের হেলথ হ্যাজার্ড দেখা দেয়। এবং আমি কেন ইন্ডাস্ট্রিয়াল সিটি দিয়ে তোমাদের এক্সাম্পল দেওয়ার চেষ্টা করলাম, আমরা যখন দেখেছি যে 1600 শতকের মাঝামাঝি থেকে 1700-র মাঝামাঝি সময়ে যখন ইউরোপিয়ান সিটির, বিশেষ করে ইউকে শহরগুলো ডেভেলপ করেছে, তার প্রাইম যে শহরের ডেভেলপ সেটা হচ্ছে লন্ডন থেকে শুরু হয়েছে। এবং লন্ডনের ইন্টারনাল স্ট্রাকচার যখন মানে শুরু হলো, বা সেন্ট্রাল সিটি যখন শুরু হলো, তখন ওই জায়গাতে এরকম কনজেশন হয়ে গেছে যে ওই জায়গাতে আজকের যেই টেমস নদী দেখো, যেই টেমস নদীর পানি খুব টলমলে, সেই টেমস নদীকে তখন বলা হতো ওপেন সুয়ারেজ। এখন তোমরা সুয়ারেজ সিস্টেমটা চিনো, যে জায়গাতে মানুষের হিউম্যান এক্সক্রাটা দিয়ে ভর্তি থাকে, মানুষের স্যানিটারি যেই ওয়েস্ট গুলো সেগুলো যেই জায়গাতে গিয়ে পড়ে সেটাকে আমরা বলি সুয়ারেজ সিস্টেম, তাই না? তো লন্ডনের টেমস নদী এরকম একটা কন্ডিশনের মধ্যে ছিল। একটা মিনিট, আমি একটা ফোন ধরতে হচ্ছে, হ্যাঁ। ওকে, যেটা তোমাদের এক্সাম্পল হিসেবে বলেছি, এখন সেই কনজেশনের ফলে দেখা গেছে যে ওই জায়গাতে সিভিয়ার ডায়রিয়া এবং কলেরা হয়েছে। এবং একটা সময়ের কথা ওই জায়গাতে উল্লেখ করা হয় যে কয়েক দিনের ব্যবধানে লন্ডন শহরের প্রায় 5000 মানুষের মৃত্যু হয় এই কলেরা এবং ডায়রিয়াতে। ফলে সেই জায়গা থেকে মানুষ কি করে, মানুষ মাইগ্রেট করে আস্তে আস্তে বাইরের দিকে যেতে শুরু করে। তাহলে ইন্ডাস্ট্রিয়াল সিটির একটা এক্সাম্পল হচ্ছে এটা। ফলে কনজেশন তোমার যে কোনো ধরনের হ্যাজার্ড বা রিস্ক ক্রিয়েট করতে পারে। যেমন আমাদের এরিয়ার যে কনজেশন আমরা দেখছি এখন ঢাকা শহরে, সেটা কি করছে, সেটা আমাদের অনেক ধরনের পলিউশনাল যে রিস্ক আছে সেই রিস্ক গুলো ক্রিয়েট করছে। এবং যেটা আমরা হিউম্যান গ্যাদারিং এর ফলে দেখতে পাই, হিউম্যান কনজেশন যদি বেশি হয় তাহলে সেই জায়গাতে অনেক ধরনের কি হয়, অনেক ধরনের তোমার ডিজিজ স্প্রেড করতে পারে। তো যেটা আমরা ইন্ডাস্ট্রিয়াল সিটি, বিশেষ করে ইউরোপিয়ান সিটিগুলোর প্রত্যেকটাতে এই ধরনের আমরা ডিজিজ দেখেছি, যার ফলে কি হয়েছে, মানুষ ডিফিউজড হয়ে তোমার সিটির বাইরে যাওয়ার চেষ্টা করেছে। তাহলে এটাকে আমরা বলছি আপরুটিং কন্ডিশনস। ওকে, এরপরে আপরুটিং কন্ডিশনস থেকে বাইরে যাওয়ার জন্য কিছু আমার কি দরকার হচ্ছে, কিছু সেন্ট্রিফিউগাল ফোর্সেস এর দরকার হচ্ছে। অর্থাৎ যেই কন্ডিশনের ফলে মানুষ আপরুটেড হয়ে যাচ্ছে, সেই কন্ডিশনের বিপরীত একটা কন্ডিশন শহরের কেন্দ্রের বাইরের দিকে, কিন্তু শহরের পরিখার ভিতরে অথবা বাউন্ডারির ভিতরে আছে, বা বাউন্ডারির অ্যাডজাসেন্ট বাইরে আছে। যেমন আমরা কি বলেছি, যে ওই জায়গাতে এত কনজেস্টেড হয়ে গেছে, মানুষ ফ্রি থাকতে পারছে না, ভালো একটা এনভায়রনমেন্টে থাকতে পারছে না। তাহলে শহরের বাইরে ভালো পার্সেল অফ ল্যান্ড এবং ভালো এনভায়রনমেন্ট থাকার ফলে মানুষ সেই জায়গাতে মাইগ্রেট করে চলে যাচ্ছে। এখন আমি তোমার ঢাকা শহরের এক্সাম্পল দিচ্ছি। যেমন যখন আমরা সদরঘাট ভিত্তিক ঢাকাতে কনজেশন দেখেছি, তখন দেখা গেছে যে ওটা থেকে মানুষ মাইগ্রেট করে বাইরে আসতে চাচ্ছে, কিন্তু সেই সময়ে খুব ভালো রেসিডেন্সিয়াল এরিয়া ডেভেলপ করে না। কিন্তু যখন দেখা গেছে যে ধানমন্ডি ডেভেলপ করেছে ভালো একটা প্ল্যান রেসিডেন্সিয়াল এরিয়া, তখন অনেক ধনাঢ্য ফ্যামিলি তোমার পুরনো ঢাকা থেকে, যেমন পুরনো ঢাকার উয়ারিকে আমরা চিনি খুব একটা ভালো বড় ক্লাসিক্যাল রেসিডেন্সিয়াল এরিয়া,
তো সেই জায়গার থেকে অনেকেই মাইগ্রেট করে, যারা অ্যাফোর্ড করতে পেরেছে তারা ধানমন্ডির মতো জায়গার মধ্যে চলে আসছে। যারা অ্যাফোর্ড করতে পারে নাই, কম দামে জায়গা কিনেছে, তারা কিন্তু ধানমন্ডির বাইরে আশেপাশে, যেমন মনে করো মিরপুর, মোহাম্মদপুর, তারপরে তোমার আমরা দেখি যে তোমার যাত্রাবাড়ি, তারপরে তোমার কি বলে খিলগাঁও, বাসাবো, এই সমস্ত জায়গার দিকেও কিন্তু মানুষ চলে আসছে। ফলে এই জায়গার থেকে এখন আমরা দেখছি যে ঢাকা শহর আরো এক্সপান্ড করে অনেক দূরে চলে যাচ্ছে, এবং এখন হচ্ছে যে পূর্বাচল হচ্ছে ঢাকা শহরের বাস্তব একটা অবস্থা, যে ঢাকা শহর থেকে কত দূরে শহর চলে যাচ্ছে, কত দূরে আরবান এরিয়া স্প্রেড আপ করছে। তাহলে আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো যে কেন এই স্প্রেড আপটা সম্ভব হলো। কারণ তখন পুরনো ঢাকায় যারা বসবাস করতো, ঘোড়ার গাড়িতে যখন চলতো, তখন মনে করতো ধানমন্ডি পুরনো ঢাকার চাইতে ঢাকার থেকে অনেক দূরে অবস্থিত। আজকে যেমন যেমন যে বাস্তবতা আজকে আমরা দেখছি, যে আমরা পূর্বাচলে যেতে হয়তো যদি রাস্তাঘাট ফাঁকা থাকে তাহলে হয়তো আধা ঘন্টা গাড়িতে চলে যেতে পারবো, অতটা দূর হয়তো আমাদের কাছে মনে হয় না। কিন্তু কখনো কি তখন মানুষ ভেবেছে যে পুরনো ঢাকার মানুষ পূর্বাচলে গিয়ে বসবাস করবে? ফলে এই জায়গাতে যেটা বেসিক ফ্যাক্টর হিসেবে কাজ করেছে সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন অ্যান্ড কমিউনিকেশন। এটা যখন একটা শহরের মধ্যে ডেভেলপ করে, তখন এটা একটা প্রাইম ফ্যাক্টর হিসেবে কাজ করে যে শহরটা ডিফিউজ হয়ে যাওয়া। আমি নিশ্চয়ই তোমাদেরকে বুঝাতে পেরেছি যে একটা শহরের ইন্টারনাল স্ট্রাকচার ডেভেলপ করা এবং সেই শহরটা কিভাবে স্প্রেড আপ করা, সেগুলো কতগুলো ফোর্সেসের বা ফ্যাক্টরসের উপর কাজ করে, যেগুলোকে আমরা মূলত তিনটা ভাগে ভাগ করতে পারি। একটাকে বলেছি আমরা সেন্ট্রিপিটাল ফোর্সেস, আরেকটাকে বলেছি আমরা আপরুটিং কন্ডিশনস, এবং আরেকটাকে বলেছি আমরা সেন্ট্রিফিউগাল ফোর্সেস। আমি দুই একটা ফোর্সেসের কথা বলেছি, কিন্তু অবশ্যই নেক্সট ক্লাসে আমরা এগুলোর অনেকগুলো ফোর্স আছে যে ফোর্স গুলোকে নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু আজকে তোমাদের এই কনসেপ্টটাকে মাথার মধ্যে ধারণ করতে হবে যে একটা শহর কিভাবে ডেভেলপ করে এবং সেটা কিভাবে আস্তে 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 স্প্রেড আপ করে। এবং এরপরে যখন আমরা প্রসেস গুলো শিখবো যে একটা শহরের গ্রোথ প্রসেসেস গুলো কি কি, তখন তোমরা আরো ক্লিয়ার হবে এই যে একটা শহর যখন আস্তে আস্তে বড় হতে থাকে তখন তার মধ্যে কোন প্রসেস গুলো কাজ করতে থাকে। আমি আজকে তোমাদের এই জায়গাতেই আমার লেকচার শেষ করব, কিন্তু কেউ যদি কিছু না বোঝো তাহলে আমাদের হাতে 5 মিনিট সময় বাকি আছে, সেই জায়গাতে তোমরা প্রশ্ন করবে। স্যার, বলো তাহলে কি মৌসুমী। একটা সিটির সেন্ট্রাল সিটির আপরুটিং কন্ডিশনটাই কি হচ্ছে এটার ওই সেন্ট্রিফিউগাল ফোর্সের পেছনের ফ্যাক্টর হিসেবে কাজ করছে? হ্যাঁ, ইনিশিয়াল ফ্যাক্টরস হিসেবে আপরুটিং কন্ডিশনটা কাজ করে। আচ্ছা স্যার, ম্যাক্সিমাম এটাই ক্লিয়ার ক্ষেত্রেই আমরা আছে। তাই দেখেছি, ইনভেস্টিগেশনে সেটাই বেরিয়ে এসছে। আচ্ছা আচ্ছা, বুঝেছি স্যার। তোমাকে আরেকটা ছোট এক্সাম্পল দিয়ে বলি, আমাদের যেই ছোট শহরগুলো আছে এগুলো তো এখনো বড় হয়নি, তাই না? হ্যাঁ। এগুলো ছোট হিসেবে আছে, তোমরা যদি ওগুলো খেয়াল করো তাহলে বুঝতে পারবা। আমাদের এই প্রত্যেকটা শহর কিন্তু বাজার কেন্দ্রিক শহর, যেটাকে আমরা গ্রোথ সেন্টার বলি, কিন্তু কোনো এক সময় এগুলো হাট বাজার ছিল। বুঝতে পেরেছো? আচ্ছা। তো হাট বাজার আস্তে আস্তে কি হয়, কনজেস্টেড হতে থাকে, তারপরে এটা জি। থেকে ডিফিউশন হয়, ডিফিউশন হয়ে আস্তে আস্তে বাইরে থেকে মানে ডিফিউশন হয়ে মানুষ এবং মানুষের ইকোনমিক অ্যাক্টিভিটিস বাইরের দিকে চলে যায়। তাহলে শহরটা জি আস্তে স্যার। আস্তে এক্সপান্ড করতে থাকে। আমরা যতগুলো আমাদের ছোট শহর দেখছি এই মুহূর্তে, এগুলো সব গ্রোথ সেন্টার থেকে হয়েছে এবং একটা বাজার কেন্দ্রিক শহর। আমি আমার জীবদ্দশায় দেখেছি, আমি আমার বাপদাদার সাথে যে গ্রামের যে হাট বাজারে গিয়েছি, সেই হাট বাজারটাই হচ্ছে এখন একটা মিউনিসিপ্যালিটি। বুঝতে পেরেছো তো? সেটা আমার নিজের দেখা। এরকম তোমরাও অনেকে খেয়াল করতে পারো যারা তোমরা গ্রাম থেকে এসছো, গ্রামের যে হাট বাজারে তোমরা যেটা সেটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, যদি সেটার আকর্ষণ ক্ষমতা বেশি থাকে। এটা তোমরা অনেকেই দেখতে পারো যারা গ্রাম থেকে এসছো, তারা কিন্তু খেয়াল করো জিনিসগুলো। ওকে, এরপরে যদি আরো কারো প্রশ্ন থাকে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা স্যার, রেফায়েত বলো। জি স্যার। স্যার, আপরুটিং কন্ডিশনটা এক্স্যাক্টলি কি এটা স্যার? এটা একটু যদি স্যার স্পেসিফিক ভাবে বলতেন আর কি। আমরা তো নেক্সট ক্লাসে এটা নিয়ে আরো আলোচনা করব, তাও তোমাকে বলি। স্পেসিফিক হচ্ছে যখন একটা শহর শুরু হলো, যাত্রা শুরু করলো, তখন একটা ছোট জায়গার মধ্যে
মানুষ আসতে শুরু করে। যেমন একটু আগে তোমাদের এক্সাম্পল দিয়েছে কি, একটা বাজার কেন্দ্রিক যদি শহর হয়, তাহলে অল্প জায়গার মধ্যে যখন অনেক মানুষ একসাথে জড়ো হয়ে যায়, তখন সেই জায়গাতে কনজেশন শুরু হয়। এই কনজেশনটা তুমি নানাভাবে এক্সাম্পল দিতে পারো। প্রথম কনজেশনটা কি? হিউম্যান গ্যাদারিং, ডেনসিটি অফ পপুলেশন। দ্বিতীয় কনজেশন কি? ওই জায়গাতে দেখা যায় অল্প জায়গার মধ্যে সরু রাস্তা হয়ে গেল, তোমার ভেহিকেলস এর সংখ্যা বেড়ে গেল, তারপরে সেই জায়গার থেকে দেখা যাচ্ছে যে অন্যান্য ইকোনমিক অ্যাক্টিভিটিস কনসেন্ট্রেট করছে, ফ্যাক্টরি হলো, মিল হলো, কারখানা হলো, স্কুল হলো, কলেজ হলো, তাহলে সেই জায়গাতে কি হয়? একটা অনেক ধরনের কনজেশন ডেভেলপ করে। তাহলে সেটা কি, সেই কনজেশনটাই মানুষ কি বলে, আমি এই কনজেশনের মধ্যে থাকতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি কি করব? আমি এখন সেই জায়গার থেকে একটু বাইরের দিকে চলে আসব। এই যে বাইরের দিকে চলে আসা, এটাকে আমরা বলছি কি, এটা আপরুটিং কন্ডিশন। অর্থাৎ আমাকে সেই জায়গা থেকে কি করে দিচ্ছে, আমাকে সেই জায়গা থেকে এক ধরনের পুশ ফ্যাক্টর আমাকে বাইরের দিকে ধাক্কা দিয়ে দিচ্ছে, ফলে আমি ওই দিক থেকে বাইরের দিকে চলে আসছি। এটাকে বলা হয় আপরুটিং কন্ডিশন। রিফায়েত, যদি বুঝে থাকো। জি স্যার, স্যার, তাহলে স্যার স্যার সেন্ট্রিফিউগাল হ্যাঁ, একজন প্রশ্ন করো, একজন প্রশ্ন করো। স্যার আমি বলতেছিলাম স্যার, তাহলে স্যার আপরুটিং কন্ডিশন এন্ড সেন্ট্রিফিউগাল কন্ডিশনের মধ্যে তফাৎটা কি আসলে ফোর্সের মধ্যে স্যার? তফাৎটা হচ্ছে যে সেন্ট্রিফিউগাল ফোর্স ওই কেন্দ্রের বাইরের দিকে একটা ফোর্স, যেই আসলে ফ্যাসিলিটিস, ওই ধরনের ফ্যাসিলিটিস তোমার বাইরে আছে কিনা, সেটাই সেন্ট্রিফিউগাল ফোর্স হিসেবে কাজ করবে। অর্থাৎ তুমি তো আপরুটেড হয়ে গেলা, কিন্তু তুমি কি যাবা বাইরে? স্যার বাইরে যাবা কিনা সেই সিদ্ধান্ত তোমার। কখন যাবে? যদি মনে করো যে তুমি কনজেস্টেড হয়ে গেছো, কিন্তু মনে করো কনজেস্টেড হয়ে গেছো, তুমি যেই বাসায় থাকছো সেটা তোমার কাছে কনজেস্টেড মনে হচ্ছে, কিন্তু তুমি বাইরে যদি ওরকম একটা পরিবেশ না পাও, তাহলে কি তুমি যাবে? জি না স্যার, স্যার এবার তুমি তো ওই জায়গার মধ্যেই থাকবে। জি স্যার। তাহলে ওই রকম একটা কন্ডিশন যখন বাইরে ডেভেলপ করবে, তখন সেটাকে আমরা বলছি সেন্ট্রিফিউগাল ফোর্সেস। যেমন মনে করো জমির দাম খুব বেশি, কিন্তু বাইরে একটা জমি পাইলে তুমি কম দামে, তাহলে তো তুমি একটা ভালো পরিবেশে গিয়ে থাকতে পারছো। জি স্যার। তাহলে ওই যে ভালো পরিবেশ, উন্মুক্ত বাতাস, কম দামে জমি, লো ট্যাক্স, ওইটাকে আমরা বলছি কি, সেন্ট্রিফিউগাল ফোর্সেস। আমি যখন নেক্সট ক্লাসে তোমাদেরকে আরো একটু এগুলোর ফ্যাক্টরস দিয়ে, ফোর্সেস দিয়ে বুঝাবো, তখন তোমরা আরো বেশি ভালো বুঝবে। আজকে আমি তোমাদেরকে কনসেপ্টটা মাথার মধ্যে দেওয়ার চেষ্টা করলাম। ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর ফাইনাল এক্সাম। ওকে সাকিব, আমি কিন্তু আর রিনিউ করছি না আজকের ক্লাসটা, কারণ আমাকে ইউনিভার্সিটিতে যেতে হবে, মানে আমার রুমে যেতে হবে। সেই কারণে আজকে আমি এই জায়গাতেই একটা সেশনই তোমাদের শেষ করব। আর তোমরা যদি পারো তাহলে আরেকটা ক্লাস করো আমার সাথে, বিকেলে, সকালে, সন্ধ্যায়, সব সময় করতে পারো চাইলে। সাকিব শুনতে পাচ্ছ আমাকে? মৌসুমী?